আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদ। আপনাদের সঙ্গে আছে মালিহা হোসেন। তিস্তার নদীর পানির ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরের 11টি স্থানে অভিনব প্রতিবাদ চলছে। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে মুখর তিস্তা নদীর পার। কর্মসূচিতে হাজার হাজার মানুষ অংশ নিচ্ছেন। আন্দোলনে বিএনপির কেন্দ্রীয় নেতা সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীরাও যুক্ত হন। 2 দিনের কর্মসূচির প্রথম দিনে লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারী সহ উত্তরাঞ্চলের 11টি স্থানে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন হাজারো মানুষ। এ সময় তিস্তার 242 কিলোমিটার বিস্তীর্ণ অববাহিকা জুড়ে অনুষ্ঠিত হয় পদযাত্রা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মিজানুর রহমান। মিজান, তিস্তা কর্মসূচির দ্বিতীয় দিনে কি কি রয়েছে জানাবেন বিস্তারিত আমাদের। মালিহা, আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলাধীন মহিপুর ব্রিজ পয়েন্টে। মহিপুর ব্রিজ পয়েন্টেই কিন্তু এই 11টি পয়েন্টের মতো করে কিন্তু এখানেও সেম কর্মসূচিগুলো কিন্তু পালিত হচ্ছে। গতকালকেও কিন্তু এখানে সেম কর্মসূচিগুলো পালন হয়েছে। আজকেও তারা কিন্তু সকালবেলা আমি এখানে এসে দেখতে পাচ্ছি যে তারা রান্নার কাজ চলছে এবং সাধারণ কিছু মানুষ তারা বাসায় গিয়ে ঘুমিয়েছেন এবং এখানকার প্রায় 3 ভাগের 1 ভাগ মানুষ কিন্তু এখানে রাত যাপন করেছেন। তাদের দাবি হচ্ছে তিস্তা জাগো বাহে তিস্তা বাঁচাও, এই স্লোগানকে কেন্দ্র করে তারা কিন্তু এই অবস্থান নিয়েছেন। তাদের দাবি হচ্ছে এই অবস্থান কর্মসূচি তারা যদি সরকার যদি এটিকে বাস্তবায়ন করতে না পারে বা যদি কোনোভাবে বাস্তবায়ন না হয় তাহলে কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে। আমি তাদের সঙ্গে কয়েকজনের সঙ্গে কথা বলে জানতে পারছি যে আজকে তাদের কিন্তু এখানে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য মেজর হাফিজ উদ্দিন তিনি এখানে তাদের এই কর্মসূচিতে থাকবেন। বিকেলে কিন্তু তাদের এখানে হাঁটু পানিতে নেমে তারা আন্তর্জাতিকভাবে জাতিকে দেখাবেন এবং তারা এই পানিতে নেমে করবেন যে তিস্তায় যে পানি নাই সেটি প্রতীকী হিসাবে তারা দেখাবেন এবং কয়েক হাজার লোক নিয়ে কিন্তু তারা একটি সমাবেশ পদযাত্রা করবেন। পদযাত্রার পরে কিন্তু তারা পানিতে নামবেন। পাশাপাশি গতকালকের মতেও আজকে তারা বিকেল 5টায় এখানে কিন্তু বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তিনি ভার্চুয়ালি কিন্তু এই 11টি পয়েন্টেই যুক্ত হবে, তার মধ্যে এখানেও কিন্তু যুক্ত হবে। সেই সমাবেশে কিন্তু এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হবেন এবং কি মেসেজ দেন, কি বলেন এই বিষয়ে সেটি কিন্তু এখান থেকে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান আছে তারেক রহমান সেটি কিন্তু জানাবেন। লালমনিরহাট টোটাল যে লালমনিরহাট 11টি পয়েন্ট এটির প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, এই আসাদুল হাবিব দুলুর নেতৃত্বেই কিন্তু এই 11টি পয়েন্টেই কিন্তু এই কর্মসূচি পালিত হচ্ছে। তো এই কর্মসূচির মধ্যে আপনার মহিপুর ব্রিজ পয়েন্টে কিন্তু সেম ভাবে এই কর্মসূচিগুলো পালন হচ্ছে। তো আসলে এই ছিল মহিপুর ব্রিজ পয়েন্ট থেকে এই জাগো বাহে তিস্তা বাঁচাওয়ের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। রাজনৈতিক দল, আমলাতন্ত্র ও ব্যবসায়ীদের আঁতাত ভাঙতে সংস্কার জরুরি বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। নির্বাচনের আগেই এসব সংস্কার করার তাগিদও দিয়েছেন তিনি। নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিমের মতে সব শঙ্কা কাটিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে রাজনীতিবিদদের। দায়বদ্ধতা থেকেই জুলাই চার্টারে সই করতে হবে দলগুলোকে। বিস্তারিত জানাচ্ছেন আশিকুল আলম। 26টি দল ও জোটের 100 নেতার অংশগ্রহণে গেল শনিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে সংস্কার কমিশনগুলোর প্রস্তাব নিয়ে আলোচনা হয়। সংস্কার এবং নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দল ও অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্ররা নিজ নিজ অবস্থান তুলে ধরেন। তবে সংস্কারের বিষয়ে অন্তর্বর্তী সরকার। সংস্কার থেকে আমাদের কোনো বাঁচোয়া নেই এবং সেটা গভীরভাবে হতে হবে, আমরা সেটাতে একতাবদ্ধ। টিআইবি নির্বাহী পরিচালক মনে করেন এককেন্দ্রিক ক্ষমতা থেকে বের হতে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও সংস্কার দরকার। একদিক থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ক্ষমতার অবস্থান থেকে তাদের ব্যক্তিগত স্বার্থ অর্জনের উপায় হিসেবে দেখেন, অন্যদিক থেকে আমলাতন্ত্র যারা এখানে তাদের সহায়ক ভূমিকা পালন করে থাকেন, এর ফলে উভয় পক্ষে লাভবান। আবার এর মধ্যে আবার তৃতীয় আরেকটা শক্তি আসে, সেটা হলো ব্যবসা। যারা রাজনৈতিকভাবে প্রভাবিত হোক বা ব্যবসাকে রাজনৈতিক উপাদান হিসেবে দেখেন, এই যে ত্রিপক্ষীয় যে আঁতাত, এই আঁতাতের ফলে কিন্তু কর্তৃত্ববাদের বিকাশ। এই আঁতাতটাকে ভাঙতে হবে। 3টে জায়গায় আমার সংস্কার লাগবে। নির্বাচন ও সংস্কার নিয়ে বিতর্ক এড়াতে জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগের গুরুত্ব মনে করিয়ে দেন নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম। বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে একটা জায়গায়
আসতে হবে যে কোন নির্বাচনটা আগে হবে। এখন আমাদের যে সংস্কার কমিশনের প্রতিবেদন, এখানে আমরা সার্ভে করেছিলাম, সেখানে 60%-এর উপরে লোকজন স্থানীয় সরকার নির্বাচন আগে দেখতে চেয়েছিল। কার্যকর সংসদ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, ফ্যাসিস্টদের বিচার ও রাষ্ট্রের স্বার্থে সবাইকে আপোষহীন থাকতে বলেন এই দুই বিশ্লেষক। রাজনীতি যারা করেন তারা নিজেদেরকে আয়নার সামনে দাঁড় করাতে হবে, প্রশ্ন করতে হবে নিজেদেরকে, রাজনীতি অর্থ কি আমাদের নিজের ব্যক্তিগত স্বার্থ অর্জন নাকি জনস্বার্থে অবদান রাখা, জনগণের স্বার্থে, রাষ্ট্রীয় স্বার্থে। সবগুলো দল যদি ঐক্যমতে আসে, ন্যাশনাল চার্টার যদি স্বাক্ষর করে, তখন কিন্তু তাদের হাত পা কিছুটা হলো বাধা থাকবে। এবং যদি কোনো কারণে তারা ওই চার্টার বাদ দিয়ে তাদের স্বার্থের জন্যে কোনো ধারা, সংবিধান হোক বা আইনে হোক, সংশোধন করে, তখন সেগুলোকে নিয়ে কিন্তু এক ধরনের প্রশ্ন উঠবে, বিতর্ক হবে এবং মানুষও হয়তো তখন দাঁড়াবে। নির্বাচনকে জনগণের কাছে জবাবদিহিতার মাধ্যম হিসাবে নিতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান বিশ্লেষকদের। নিজের সম্পদ বিকাশের লাইসেন্স, এটা তো চলতে পারে না। আশিকুল আলম, RTV, ঢাকা। IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ। প্রথমবার রমজানের আগেই কিছুটা কমল ছোলা সহ সব ধরনের ডালের বাড়তি দাম। সপ্তাহের ব্যবধানে 20 টাকা কমে ছোলা বিক্রি হচ্ছে 110 টাকা কেজি দরে। অন্যান্য ডাল বিক্রি হচ্ছে 70 থেকে 120 টাকার মধ্যে। কমতির দিকে পেঁয়াজের বাজারও, প্রতি কেজি বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়। জাকারিয়া খানের রিপোর্ট। আসছে আত্মশুদ্ধির মাস রমজান। মুসলিম উম্মাহ সহ সমগ্র মানবজাতির জন্য আল্লাহর রহমত ও ক্ষমাপ্রাপ্তির এ মাসের আগমনের বাকি 2 সপ্তাহ। প্রতিবছর রমজানের আগেই নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল হলেও এবার কিছুটা ভিন্ন চিত্র। সিন্ডিকেট ও পণ্য পরিবহনে চাঁদাবাজি কমায় 2-1টি পণ্যে সুফল পাচ্ছে ভোক্তারা। এবছর রমজানের আগেই কমল ডাল ও ছোলার বাড়তি দাম। সপ্তাহের ব্যবধানে পণ্যগুলোর দাম কমেছে গড়ে 10 থেকে 20 টাকা। যে ছোলা বুট ছিল 125-30 টাকা, এখন 110 টাকা। যে খেসারি ডাল ছিল 120 টাকা, এখন 110 টাকা। যে মটর ডাল ছিল 90 টাকা, এখন 70 টাকা। আকার ও মান ভেদে কেজিতে 50 থেকে 100 টাকা কমেছে মাছের দাম। আর মাছ হলো 1000 ছিল, এখন 900। আপনার কই মাছ বেশি গত সপ্তাহে 1200 টাকা কেজি, এই সপ্তাহে 1000 টাকা কেজি। সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে শীতকালীন সবজি। সিম এখন 20-30 টাকা কেজি, টমেটো 30 থেকে 35 টাকা কেজি, গাজর 30-35, আলু 20 থেকে 30 টাকা কেজি, তারপর শালগম 20 থেকে 30 টাকা। কতিপয় অসাধু ব্যবসায়ী, পরিবহনে চাঁদাবাজি ও বাজার সিন্ডিকেট অস্থিতিশীল করে তুলত নিত্যপণ্যের দাম। তবে সরকারের নিরলস প্রচেষ্টা ও সদিচ্ছায় কিছুটা পরিবর্তনের হাওয়া বাজার ব্যবস্থাপনায়। জাকারিয়া খান, RTV। সরকারি ক্রয় মূল্যের থেকে বাজারে ধানের দাম বেশি হওয়ায় আমন ধান চাল সংগ্রহ অভিযান লক্ষ্য পূরণ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। মিল মালিকরা বলছে, সরকার চাল সংগ্রহের যে মূল্য নির্ধারণ করেছে তা বাজার দরের চেয়ে অনেক কম। এদিকে সরকারি গুদামে চাল না দিলে লাইসেন্স বাতিল সহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জয়পুরহাট প্রতিনিধি রাশাদুজ্জামানের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। চলতি আমন মৌসুমে দেশব্যাপী চাল সংগ্রহ অভিযান চলছে। জয়পুরহাটের মিল মালিকরা বলছেন, সরকার চাল সংগ্রহের যে মূল্য নির্ধারণ করেছে তা বাজারের দামের চেয়ে অনেক কম। ফলে লোকসানের ভয়ে সরকারের গুদামে চাল দিতে চাইছে না কেউ। মিলারদের অভিযোগ, গত 6 মৌসুম ধরে সরকারের গুদামে চাল দিতে গিয়ে লোকসান গুনতে হয়েছে তাদের। বর্তমানে যেখানে কেজি প্রতি চাল উৎপাদনে খরচ পড়ছে 58 টাকা, সেখানে সরকার দাম নির্ধারণ করেছে 47 টাকা। এই অবস্থায় লোকসান করে চাল দিয়ে ঋণের বোঝা বাড়াতে রাজি নন তারা। বাজার মূল্য কম বেশি হওয়ায় এবং সরকারের মূল্য কম হওয়ার জন্য আমরা সরকারকে চাল দিতে পারতেছি না। এটা সরকারকে বাজার যাচাই বাছাই করতে হবে। ডিফারেন্স তো অনেক, যার জন্য আমরা লস করে আর কত ব্যবসা করবো, যার জন্য করে আমাদের মিল চাতাল সমস্ত বন্ধ হয়ে আছে। বেশি দামে ধান কিনে আমরা কম দামে চাল কত লস খাবো। খাদ্য গুদামের যে চাপ, এখন আমাদের লাইসেন্স থাকলে কি আর না থাকলে আমরা তার লস দিয়ে ব্যবসা করতে পারবো না। আমরা লাইসেন্স বাঁচার জন্য প্রতি বছরে চাল প্রতি কেজি প্রতি 2 টাকা 3 টাকা লস দিয়ে আসছি। আর আমরা কতই লস দিব, এবারও প্রতি কেজিতে 3 টাকা করে লস দিয়ে চাল দিচ্ছি, 2 টাকা 3 টাকা কেজি লস দিয়ে দিচ্ছি। আর যদি আমরা টার্গেট ইনশাল্লাহ পূরণ করবো, লস দিয়ে হলেও
সরকারের সহযোগিতা করতেছি, সরকার যেন আমাদের আমাদের সহযোগিতা করে। আমাদের সরকার যদি একটু সুদৃষ্টি দেখতো তাহলে আমরা এই ব্যবসাটা পরিচালনা করা পারতাম। এদিকে যেসব মিল সরকারের গুদামে চাল দেবে না তাদের লাইসেন্স বাতিল সহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সরকারের এই সিদ্ধান্ত বাতিল না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ী নেতারা। চুক্তি করেননি বলেই যে লাইসেন্স বাতিল করতে হবে, এটা আমার মনে হয় যে সামন্তবাদের মতো অথবা বিগত সরকারের একনায়কত্বের মতো বিষয়টাই দাঁড়াচ্ছে। আমি আশা করব এই বিষয় থেকে সরকার সরে আসবেন এবং স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সন্তোষজনক সমাধানের লক্ষ্যে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেবেন। লোকসানের ভয়ে এবার জয়পুরহাট জেলায় ৬৬ রাইস মিল মালিক আমন মৌসুমে চাল দেবে না বলে চুক্তি করেননি। ফলে তাদের লাইসেন্স বাতিল, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ ব্যবসা বাতিলের কার্যক্রম শুরু করেছে জেলা খাদ্য বিভাগ। আমাদের যে দুই একটা মিল এগ্রিমেন্ট করেন নাই তাদের বিরুদ্ধে তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে এবং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খাদ্য বিভাগ জেলা প্রশাসনের সহায়তায় এ ব্যাপারে নিয়ম কানুন এবং নীতিমালা অনুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। জেলাটিতে এবার ১১,২৮৬ মেট্রিক টনের মধ্যে ৮১ ভাগ চাল সংগ্রহ হয়েছে। অন্যদিকে ৪,৮৩৯ মেট্রিক টন ধান সংগ্রহ এখনো শূন্যের কোটায়। নুসরাত জাহান সিনথি, RTV। বান্দরবানের লামায় অপহৃত ২৬ জন শ্রমিকদের মধ্যে এক শ্রমিক পালিয়ে এসেছে, তবে বাকি ২৫ শ্রমিককে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। সোমবার জিয়াউর রহমান নামের এক শ্রমিক পালিয়ে তার বাড়িতে ফিরে আসেন। বিষয়টি নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে বারবার অবস্থান পরিবর্তন করছিল সন্ত্রাসীরা। এ সময় তাদের চোখ ফাঁকি দিয়ে জিয়াউর রহমান নামের শ্রমিক পালিয়ে আসে। বাকি ২৫ শ্রমিককে উদ্ধারের সম্ভাব্য জায়গাগুলোতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালাচ্ছে। এই ঘটনার পর থেকে স্থানীয়রা সহ শ্রমিকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। গেল রোববার উপজেলার ফাঁসিয়াখালীর দুর্গম পাহাড়ি মুরুংঝিরি এলাকা থেকে ২৬ রাবার শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। টাঙ্গাইলে যমুনার চরাঞ্চলে চলতি মৌসুমে বাদামের বাম্পার ফলন হয়েছে। উর্বর মাটি ও অনুকূল আবহাওয়ায় প্রতি বিঘায় ১০ থেকে ১২ মণ বাদাম উৎপাদিত হয়েছে। বাজারে বিঘা প্রতি ১২ থেকে ১৫,০০০ টাকা লাভ করছে চাষিরা। এতে দারুণ খুশি তারা। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন সায়েদ মাহমুদ। যমুনার চরে বাদামের বাম্পার ফলন, বাজারে মিলছে ভালো দাম। কৃষকের মুখে হাসি ফুটাতে এর চেয়ে ভালো উপলক্ষ আর কি বা হতে পারে। টাঙ্গাইল সদর, কালিহাতী ও ভূঁইয়াপুরে এক সময়ের খরস্রোতা যমুনায় এখন ছোট বড় অনেক চর। শীত মৌসুমে চরাঞ্চলে বাদাম চাষ করে কৃষকরা। সেই বাদাম এখন মাঠ থেকে প্রক্রিয়াজাত করে নেওয়া হচ্ছে বাজারে। কৃষি বিভাগ জানায়, চলতি বছর বিঘায় ১০ থেকে ১২ মণ বাদামের ফলন হয়েছে। সব মিলে জেলায় ৫০ কোটি টাকার বাদাম হয়েছে এবার। এতে খুশি কৃষকরা। এবছর বাদামের আবাদ বেশি হয়েছে। খালি বাদাম আবাদ করছি, শুকায় নিলি গেলা বেতন যায় ২৫০০, ৩০০০, ২৮০০ এবার। বাদাম চাষিদের সার্ভিস সহ প্রয়োজনীয় প্রণোদনা দিচ্ছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চরাঞ্চলে যে চীনা বাদাম গুলো হয় এগুলো সাধারণত লোকাল ভ্যারাইটি করে, তা আমরা প্রণোদনার মাধ্যমে আমরা চাচ্ছি যে ভালো জাতগুলো কৃষকের কাছে হস্তান্তর হয়। আমরা চেষ্টা করবো যে আগামীতে যদি প্রণোদনা কর্মসূচি আরো বেশি আসে, তা আমরা যে সমস্ত এলাকাতে কৃষকদের অভিযোগ আছে সেখানে আমরা এই সংখ্যাটা আরো বাড়ানোর চেষ্টা করব। চরাঞ্চলের মাটি বাদাম চাষের জন্য অত্যন্ত উপযোগী। এবারের সফলতা আগামীতে বাদাম চাষ আরো বাড়াবে, এমনটাই প্রত্যাশা কৃষি বিভাগের। সৈয়দ মাহমুদ, RTV। আন্তর্জাতিক সংবাদ। কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ডেল্টা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১৮ জন। বিমানটিতে ক্রু সহ ৮০ জন যাত্রী ছিল, তবে কারো নিহতের তথ্য পাওয়া যায়নি। স্থানীয় সময় সোমবার এই দুর্ঘটনা ঘটে বলে জানায় BBC। দুর্ঘটনার প্রকৃত কারণ জানা না গেলেও প্রাথমিক তদন্তে ব্যাপক তুষারপাতের মধ্যে অবতরণের সময় বিমানটি সিগন্যাল হারাতে পারে বলে আশঙ্কা করছে দেশটির প্রশাসন। আহত সকল আরোহীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উত্তর আমেরিকার সাম্প্রতিক সময়ে ব্যাপক হারে বেড়ে গেছে বিমান দুর্ঘটনা। এর আগে গেল ২ মাসে যুক্তরাষ্ট্রের পৃথক ২টি বিমান দুর্ঘটনায় কমপক্ষে ৭৮ জনের প্রাণহানি ঘটে।
দর্শক, বিমান দুর্ঘটনা নিয়ে কানাডা থেকে আরো জানাচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। আজ 17 ফেব্রুয়ারি দুপুর 2:15 কানাডার পিয়ারসন এয়ারপোর্টে একটি প্লেন ল্যান্ড করতে গিয়ে সম্পূর্ণভাবে উল্টে যায়। প্লেনটি আমেরিকার ডেল্টা এয়ারওয়েজের একটি প্লেন এবং প্লেনটি দুপুর 2:15 টরন্টোর পিয়ারসন এয়ারপোর্টে ল্যান্ড করে। তো ল্যান্ড করার সময় সে জায়গায় খুবই দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল এবং আজ এবং গতকাল মিলিয়ে টরন্টোতে প্রায় 30 থেকে 35 সেন্টিমিটার স্নো পড়ে এবং এই দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং স্নোফলের কারণে প্লেনটি হয়তো রানওয়েতে নামতে গিয়ে উল্টে যায়। তো যেটা জানা গিয়েছে যে প্লেনটি আমেরিকার মিনিয়াপোলিস থেকে এসেছিল এবং প্লেনটিতে টোটাল 80 জন মানুষ ছিল। 80 জনের মধ্যে 76 জন যাত্রী এবং 4 জন প্লেন ক্রু ছিল। তো যেটা দেখা গিয়েছে যে ল্যান্ড করার সাথে সাথে প্লেনটি উল্টে যায় এবং এমার্জেন্সি ডোর সহ অন্যান্য দরজাগুলি খুলে দেওয়া হয় এবং যাত্রীরা নিরাপদে বের হয়ে আসে এবং সেখানে এয়ার অ্যাম্বুলেন্স সহ অন্যান্য অ্যাম্বুলেন্স চলে আসে এবং যেহেতু এয়ারপোর্ট এলাকা সেহেতু উদ্ধার কাজ খুবই দ্রুত হয় এবং একটি পর্যায়ে প্লেনটিতে আগুন লেগে যায়। তো সবাইকে যারা আহত হয়েছেন তাদেরকে হসপিটালে নেওয়া হয়েছে। কানাডা থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাকিবুর রহমান। মিশরের রাজধানী কায়রোতে একটি বহুতল ভবন ধসে 10 জন নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে 8 জন। স্থানীয় সময় সোমবার এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানায়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে তারা। ধ্বংসস্তূপের নিচে আরও কিছু মরদেহ থাকার আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার ও চিকিৎসায় কাজ করে যাচ্ছে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা। দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় 30 জন নিহত ও কমপক্ষে 15 জন আহত হয়েছে। এএফপি জানায়, স্থানীয় সময় সোমবার দেশটির অরুরো শহরের পাহাড়ি পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। তবে বাসটিতে মোট কতজন যাত্রী ছিল তা জানা যায়নি। দক্ষিণ আমেরিকার দেশটিতে সড়ক দুর্ঘটনায় এর আগে কখনো এতজনের প্রাণহানি ঘটেনি। গেল মাসে বলিভিয়ায় এক সড়ক দুর্ঘটনায় অন্তত 19 জন নিহত হয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার ধ্বংসস্তূপ থেকে আরও 9 মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা 48,300 জনে পৌঁছেছে। এছাড়া ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় গেল 24 ঘন্টায় প্রাণ হারিয়েছে কমপক্ষে 4 জন ফিলিস্তিনি। এদিকে সোমবার রাতে লেবাননের জেনিন ও মারজায়ুন জেলার কয়েকটি শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছে অন্তত 5 জন। দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতি বাস্তবায়নে সেনা প্রত্যাহারের আগ মুহূর্তে ইসরায়েলের এসব হামলা হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকরে হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে এক প্রতিবেদনে আশঙ্কা জানায় আল জাজিরা। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।